পচা, তারপরেও তো তোমার জ্বালায় আমি ঠিকমতো ঠোঁটে লিপস্টিক রাখতেই পারি না, একদম সব খেয়ে সাবার করে ফেলো। তোমার লিপস্টিক খেয়ে এখন আমার পেট ব্যথা করছে। আনহা বিছানা থেকে উঠে সোজা নিহানকে জড়িয়ে ধরে, ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান আনহার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আনহাকে জড়িয়ে নিল নিজের বাহুডোরে। আনহা যখন নিহানের ঠোঁট ছেড়ে দিল, তখনই নিহান আনহাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিহানও আনহার পাশে শুয়ে আনহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে আনহার শরীরের বিভিন্ন জায়গায় সুরসুরে দিচ্ছে। অনেক সুন্দর অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আনহার। আনহা বারবার কেঁপে উঠছে নিহানের এই স্পর্শে। আনহা আরো শক্ত করে জড়িয়ে ধরল নিহানকে। নিহান আনহাকে আরো কাছে টেনে এনে খানিকটা উপরে তুলে আনহার ঠোঁটে আলতো করে একটা কিস দিল। আনহা আবার কেঁপে উঠল নিহানের ঠোঁটের স্পর্শে। জানো, তোমার লিপস্টিক পচা। পচা, তারপরেও তো তোমার জ্বালায় আমি ঠিকমতো ঠোঁটে লিপস্টিক রাখতেই পারি না, একদম সব খেয়ে সাবার করে ফেলো। তোমার লিপস্টিক খেয়ে এখন আমার পেট ব্যথা করছে। একদম ঠিক হয়েছে। কথাটা বলেই আনহা নিহানকে দেখিয়ে ঠোঁটটা ভেঙচি কাটলো। আনহাকে ভেঙচি কাটতে দেখে নিহান আনহাকে বুকে টেনে নিয়ে আবারও ওর ঠোঁটে চুমু দিল। আমার লিপস্টিক খেলে কিন্তু আবার তোমার পেটে ব্যথা বেড়ে যেতে পারে। পেট ব্যথা কমানোর জন্য তো তোমার মতো সুন্দরী একটা বউ আছে। অনেক হয়েছে, এখন ছাড়ো আমাকে। কেন? এখনো আমার অনেক কাজ বাকি আছে। আজকে তোমার কোনো কাজ করতে হবে না বলে আমি আনহাকে আমার আরও কাছে টেনে নিয়ে আদর করতে থাকি। আনহা আমার আদর উপভোগ করছে আর বলছে, তাহলে কি খাবে আজকে? রেস্টুরেন্টে থেকে গিয়ে খেয়ে আসবো আজকে। বাসায় বউ থাকতে তুমি রেস্টুরেন্টে যাবে কেন? কারণ তোমাকে আমি ছাড়বো না। কেন ছাড়বে না? এখন আমি তোমার লিপস্টিক খাবো, তাই। কথাটা বলেই নিহান আবার আনহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আনহাও কম কিসে, আনহাও নিহানের প্রত্যেকটা চুমুর রেসপন্স দিচ্ছে আর নিহানকে চার হাত পা দিয়ে জড়িয়ে ধরে রাখছে। নিহান আর আনহা বিয়ে করেছে 1 মাস হতে চলল। পারিবারিক ভাবেই তাদের বিয়ে দেওয়া হয়। নিহান যখন ছোট তখনই তার বাবা মা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। নিহানের দাদুই নিহানকে ছোট থেকে বড় করেছে। নিহান ইন্টার পরীক্ষা দিয়ে দাদুকে একা রেখে আমেরিকা চলে যায় পড়াশোনা করার জন্য। নিহান পড়াশোনা শেষ করে আবার দেশে ফিরে আসে নিজের দাদুর কাছে। নিহান একদিন সকালবেলা হাঁটতে বের হয় আর তখনই সে আনহাকে প্রথম দেখতে পায়। আনহার হাসি দেখেই নিহান আনহার প্রেমে পড়ে যায়। নিহান বাসায় গিয়ে তার দাদুকে আনহার কথা বলে। নিহানের দাদুও নাতিনকে আর না করতে পারেনি, তাই সে নিজে গিয়েই আনহার বাবার সাথে এইসব বিষয়ে কথা বলে। আনহার বাবা এমন সুযোগ্য পাত্র মোটেও হাতছাড়া করতে চায়নি, তাই তখনই তাদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। এই কয়দিনের মধ্যে নিহান আর আনহা একজন আরেকজনের অনেক আপন হয়ে গেছে। সারাক্ষণ দুজন দুজনের সাথে খুনসুটি নিয়ে মেতেই থাকে। নিহানের দাদু ও নিহানকে এত খুশি দেখে তিনিও অনেক খুশি। রাতে নিহানের দাদু নিহান আর আনহা একসাথে ডিনার করতে বসলো। নিহান আর আনহা টেবিলের এক পাশে বসে আর দাদু টেবিলের অন্য পাশে বসেছে। দাদু, এই কয়দিন তো বিয়ের জন্য ঠিকমতো অফিসই করা হয়নি, ভাবছি কালকে থেকেই আবার অফিসে যাব। দাদু ভাই, তুই আরো কয়েকটা দিন বাসায় থেকে আনহার সাথে সময় কাটা। অফিসের দিকটা না হয় এখন আমি দেখি। আচ্ছা, আমেরিকার প্রজেক্টরটার কাজ কিন্তু আমি করব, আর কয়েকদিন পর থেকে আমি অফিসে গেলে তুমি কিন্তু আমাকে এই প্রজেক্টের বিষয়ে সব কিছু বুঝিয়ে দিবে। ঠিক আছে দাদু ভাই, এই নিয়ে তুই আর কোনো টেনশন করিস না। হয়েছে, তোমরা তো কথা না বললে, এখন তাড়াতাড়ি ডিনার শেষ করো তো। নাত বউ, তোর কি খুব বেশি ঘুম পেয়েছে? না দাদু ভাই, কিন্তু খাওয়ার সময় এত কথা বলা ঠিক না। নাত বউ, তুই একদম ঠিক কথা বলছিস। দাদু, এখন কথা না বলে ভালো ছেলের মতো চুপটি করে তাড়াতাড়ি খাও তো। আচ্ছা। ডিনার শেষ করে নিহান যখন ঘুমাতে যাবে তখন আনহা নিহানকে জড়িয়ে ধরে বলল, ওই বাবু, আজকে না অনেক সুন্দর চাঁদ উঠছে, আজকে দুজনে মিলে ছাদে বসে চাঁদের জ্যোৎস্না দেখব, চলো।
আচ্ছা চলো। আচ্ছা চলো মানে? তুমি না মাত্র বললা এখন ছাদে গিয়ে চাঁদের জ্যোৎস্না দেখবা। বলছি তো, কিন্তু আমি ছাদে হেঁটে যেতে পারবো না। আনহা কোমরে হাত দিয়ে নিহানের ঠোঁটের দিকে তাকিয়ে চোখের পাপড়িগুলো নাচিয়ে কথাটা বলল। নিহান আনহার কথার জবাব দিল। এত ভাব ধরতে হবে না, নিয়ে যাচ্ছি আমি। কথাটা বলেই নিহান আনহাকে কোলে তুলে নিল। তারপরে আনহাকে কোলে করে নিয়েই সিঁড়ি বেয়ে ছাদে উঠল। নিহান ছাদে গিয়ে আনহাকে দোলনাতে বসিয়ে দিয়ে নিজেও দোলনাতে বসলো। আনহা এক নজরে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। আজকের চাঁদটা সত্যিই অনেক সুন্দর। চাঁদের আলোয় চারদিক একেবারে মুখরিত হয়ে গেছে। আনহা এর আগেও অনেকবার এরকম ছাদে বসে জ্যোৎস্না দেখেছে, কিন্তু আজকে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আনহা নিহানের দিকে তাকিয়ে দেখে নিহান অপলকভাবে ওর দিকেই তাকিয়ে আছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আনহা বলল, আজকে সত্যি চাঁদটা অনেক সুন্দর। আচ্ছা, তুমি চাঁদ দেখছো না কেন? কে বলল আমি চাঁদ দেখছি না? আমি বলছি, আমি তো লক্ষ্য করছি তুমি চাঁদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছো। তুমি তো আমার কাছে সব থেকে সুন্দর আর আলোকিত চাঁদ, তাই তো তোমার দিকে তাকিয়ে আছি। বলেই নিহান আনহাকে নিজের কাছে টেনে একটা চুমু দিল। আনহাও দুই হাত দিয়ে নিহানকে জড়িয়ে ধরে নিহানের চুমুর রেসপন্স করছে। বাবু আসো, আমরা রুমে চলে যাই। এইখানেই তো অনেক ভালো লাগছে, তাহলে রুমে যাব কেন? ওই কুত্তা, বুঝোস না? এখানে আমার লজ্জা লাগছে। এইখানে তো আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে তুমি কাকে দেখে লজ্জা পাচ্ছ? চাঁদ দেখে লজ্জা পাচ্ছি। কথাটা বলেই আনহা নিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিহানও আর আনহাকে মাথা তুলতে না দিয়ে আনহাকে পাজকোলা করে রুমে নিয়ে গেল। ছাদেই কত ভালো লাগছিল, আর তোমাকে আদর করতেও মজা লাগছিল। আমার কাছে একটুও ভালো লাগছিল না। কেন? তুমি তো বললা ছাদে যাওয়ার কথা। আমি ছাদে যেতে বলছি, তাই বলে কি চাঁদের সামনেই আমাকে এইভাবে আদর করবা? আমার বুঝি লজ্জা লাগে না? চাঁদ কি কোনো মানুষ নাকি যে লজ্জা পাবা? যাই হোক, আচ্ছা এইসব কথা এখন বাদ, তোমাকে এখন আদর করতে দাও তো। আমি কি তোমাকে আদর করতে মানা করছি নাকি? নিহানার কোনো কথা না বলে আনহার কোমরে হাত দিয়ে আনহাকে নিজের আর একটু কাছে টেনে আনলো। আনহার বুকে গিয়ে নিহানের বুকের সাথে মিশে নিহানের নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে। নিহান বুঝতে পারছে আনহার নিঃশ্বাস প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে। নিহান আনহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আনহা নিহানের ভালোবাসার মাঝে হারিয়ে যাচ্ছে। নিহান আর আনহা তাদের কাজ সম্পূর্ণ করে। নিহান আনহাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে হারিয়ে গেল। আনহার নিহানের দাম্পত্য জীবন অনেক ভালোই যাচ্ছে। একজন আরেকজনকে পেয়ে অনেক সুখী। নিহান আর আনহা একে অপরকে বড্ড বেশি ভালোবাসে। আনহা, বলো। অফিসের কাজে আমাকে আমেরিকা যেতে হবে। নিহানের কথা শুনে আনহার মন খারাপ হয়ে গেল। আনহা মন খারাপ করেই নিহানকে বলল, এখন না গিয়ে কিছুদিন পরে গেলে হয় না? এই প্রজেক্টটা আমার ড্রিম প্রজেক্ট, আর আমি অনেক দিন ধরেই এই প্রজেক্টটার অপেক্ষায় ছিলাম। ও, তো কয়দিনের জন্য যাবে? 1.5-2 মাসের জন্য। এত দিনের জন্য? বাবু প্লিজ বাবু, তুমি এইভাবে মন খারাপ করো না। 2 মাসের ভিতরেই আমি প্রজেক্টটার কাজ করে শেষ চলে আসব। সত্যি তো? 3 সত্যি। পরের দিন নিহান আমেরিকায় চলে যাবে, তাই আনহা নিহানের সব কাপড় চোপড় প্যাক করে দিল। আর নিহান যে কয়দিন আমেরিকায় থাকবে, আনহা ততদিন বাবার বাসায় থাকবে। তাই আনহা নিজের কিছু কাপড়ও প্যাক করে নিল। আনহা প্যাক করা শেষে ফ্রেশ হয়ে নিচে গেল রাতের খাবার খেতে। আনহা টেবিলে সবকিছু সাজিয়ে তারপরে নিহানকে ডাক দিল। নিহান আর আনহা একসাথে রাতের খাবার খেয়ে ঘরে এসে শুয়ে পড়ল। আনহা নিহানকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে যে নিহানকে ছেড়ে দিলেই দূরে কোথাও হারিয়ে যাবে। আনহা নিহানের বুক থেকে মাথাটা বের করে অনেকটা করুণ স্বরে নিহানকে বলল, নিহান, তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো, নিজে কষ্টে থাকবো, তারপরও তোমাকে কষ্ট দিব না। প্লিজ আমাকে একা রেখে এত দূরে চলে যেও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আর তোমাকে ছাড়া প্রত্যেকটা দিনই আমার অনেক কষ্টে যাবে। নিহান, তোমাকে যে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি।
আনহা কান্না করতে করতে কথাগুলো নিহানকে বলল। নিহান আনহার কথা শুনে আনহাকে আরেকটু শক্ত করে বাহুতে চেপে ধরে বলল, আনহা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি এই প্রজেক্টটার পিছনে অনেক সময় নষ্ট করেছি, আর আমার লাইফের ড্রিম প্রজেক্ট এইটা। প্লিজ তুমি আমাকে এইভাবে বললে আমি আর আমেরিকায় যেতে পারবো না। আমি প্রজেক্টটার কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আবার তোমার কাছে চলে আসব। আর একটা কথা, আমিও তোমাকে বড্ড ভালোবাসি, আর আমি তোমার থেকে 1000 মাইল দূরে গেলেও তোমাকে ঠিক এতটাই ভালোবাসবো, মনে রেখো। তোমাকে একটা কথা বলি। একটা কেন, তোমার যত খুশি কথা বলো। আজকে আমি তোমার সব কথা শুনবো। সব শুনতে হবে না, আপাতত একটা শুনলেই হবে। বলো কি কথা? তুমি যতদিন আমেরিকায় থাকবে আমি ততদিন বাবার বাসায় থাকতে চাই। আচ্ছা বাবু, এখন ঘুমাও, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আচ্ছা বলেই আনহা নিহানের বুকে মাথা রেখে শুয়ে রইল, আর নিহানও পরম যত্নে বুকের সাথে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা কারো ঠোঁটের স্পর্শ পেয়ে আনহার ঘুমটা ভেঙে গেল। আনহা চোখ দুটো খুলে দেখে নিহান একদম ওর মুখের সামনে মুখ এনে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহানের গরম নিঃশ্বাস আনহার মুখের উপর পড়ছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আনহা লজ্জা পেয়ে নিহানের গলা জড়িয়ে ধরল। কয়টা বাজে জানো? হুম, আর আমি তো মাত্রই ঘুম থেকে উঠলাম, তাহলে আমি জানবো কি করে? আমাকে সকাল 8টার দিকে বাসা থেকে বের হতে হবে, কারণ আমার ফ্লাইট 10টায়, আর এখন 7টা বাজে। আবার তোমাকে ওই বাসায় নামিয়ে দিয়ে তারপরে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। তোমার তো আবার সাজতেই লাগবে 1 ঘন্টা। আমি সেই কোন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে গেছি। আমি তো তাড়াতাড়ি ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো রাতে কত গল্প করলে। নিহান আনহার কথা শুনে আনহাকে নিচের আরেকটু কাছে টেনে আনহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিথ্যাবাদী, কালকে তো আমি তোমাকে কিছু করি নাই, আর কই বেশি রাত পর্যন্ত গল্প করছি। তুমি যে একটা অলস, এই কথা বলো, শুধু শুধু আমাকে দোষ না দিয়ে। বাবু আমি আর একটু ঘুমাই, আজকে না আমার অনেক ঘুম পাচ্ছে। আর একটু লেট করে গেলে কি হবে? তোমার ফ্লাইট 10টায়, এখনো অনেক দেরি আছে। এয়ারপোর্টে 9টার ভিতরে থাকতে হবে, আর তুমি এখন তাড়াতাড়ি উঠবা নাকি বলো? না আমি উঠবো না। নিহান আর কিছু না বলে উঠে বসে আনহাকে টেনে উঠানোর চেষ্টা করলো, কিন্তু আনহা না উঠে নিহানের হাত টান মেরে আবার নিহানকে শুইয়ে দিল। নিহান শুয়ে পড়ার সাথে সাথে আনহা নিহানের উপর উঠে নিহানের গলা চেপে ধরে বলল, ওই কুত্তা, তুই আমাকে সকাল সকাল এভাবে জ্বালাচ্ছিস কেন? আজকেই তো আমাকে ছেড়ে চলে যাবি, তখন তোর এইসব কথা মনে পড়ে বড্ড কষ্ট হবে রে। তোর এসব অত্যাচার আর জ্বালানোগুলো বড্ড মিস করব। আহ, আমার গলা ছাড়ো। ছাড়বো না, আজকে তোকে মেরেই ফেলবো। না না, তুই মরলে আমিও তো মরে যাব, কারণ তোরে অনেক ভালোবাসি রে পাগল। আনহা কথাটা বলেই নিহানের গলাটা ছেড়ে দিয়ে অনেক শক্ত করে নিহানকে জড়িয়ে ধরল। নিহানকে ছেড়ে দিয়ে যখন আনহা একটু মাথাটা তুলে নিহানের দিকে তাকালো, তখন নিহানের চোখ আটকে গেল আনহার কাপা কাপা ঠোঁট দুটোর উপরে। আনহার ঠোঁট অতিরিক্ত লাল হওয়ায় এমনি ওর ঠোঁট দুটির প্রতি দুর্বল নিহান। নিহান আনহার ঠোঁট দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। নিহান নিজের অজান্তে হাত দুটো আনহার চুলের পেছনে চলে গেল। তারপরে আনহার মাথাটা ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান আনহাকে কিস করছে, এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। নিহান আনহাকে ছেড়ে দিয়ে, কে? ছোট সাহেব, আমি শফিক। কর্তা খাবার টেবিলে বসে আছে, আপনাদের তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসতে বলল। তুমি যাও, আমরা আসছি। আনহা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হও। দেখছো, দাদু শফিক ভাইকে পাঠিয়েছে আমাদের ডাকতে। কিন্তু তোমার আমাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসতে হবে, না হলে আমি বিছানা থেকে উঠবো না। নিহান চুপচাপ 1 মিনিট ভেবে বলল, ঠিক আছে, এইদিকে আসো। আনহা নিহানের পাশে আসতেই নিহান আনহাকে কোলে তুলে নিল, আর আনহা অনেক রোমান্টিক ভাবে নিহানের গলা জড়িয়ে ধরে আছে। নিহান আনহাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিচে খাবারের টেবিলে চলে আসলো। একটু পরে আনহাও রেডি হয়ে খাবারের টেবিলে চলে আসলো। তারপরে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট শেষ করে দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিহান আর আনহা দুজনেই বাসা থেকে বেরিয়ে পড়ল। এয়ারপোর্টে আসার পথে আনহাকে ওর বাবার বাসায় নামিয়ে দিয়ে গেল।
আনহা গাড়ি থেকে নামার আগেই নিহানকে জড়িয়ে ধরে ওর বুকে কান্না করে দিল। এই পাগলি, তুমি কান্না করছো কেন? তোমাকে ছাড়া আমার এই 2 মাস থাকতে খুব কষ্ট হবে। জানি তো, কিন্তু এটা তো আমাদের ভালোর জন্যই করতে যাচ্ছি। কথাটা বলেই নিহান আনহাকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে ভালোবাসার পরশিকে দিল। আর সব কাজ কিন্তু সাবধানে করবা। আচ্ছা, আর তুমিও সাবধানে থেকো। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। যাও। কথাটা বলেই নিহানকে বিদায় জানিয়ে আনহা গাড়ি থেকে বের হয়ে গেল, আর নিহানও সোজা চলে গেল। এই 2 মাসে আনহার সাথে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু সে নিহানকে এসব কিছুই বলেনি, কারণ সে নিহানকে কখনোই এসব বলতে পারবে না। আমেরিকায় নিহান সব কাজ ঠিকঠাকভাবে শেষ করে আবার দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। এতদিন পর আনহাকে আবার নিজের কাছে পাবে, এই কথা ভেবেই নিহানের অনেক ভালো লাগছে। পরের দিন নিহান বাংলাদেশে এসে পৌঁছায়। নিহানের দাদু নিহানকে এয়ারপোর্টে রিসিভ করতে আসলে নিহান তাকে বাসায় চলে যেতে বলে। তারপর নিহান গাড়ি নিয়ে সোজা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে যায়। আনহাদের বাসায় পৌঁছে দরজায় নক করার পরেই আনহা এসে দরজা খুলে। নিহান আনহাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। আশেপাশে যে আরো লোকজন আছে সেই দিকে নিহানের খেয়ালই ছিল না। নিহানের আশেপাশের কথা মনে পড়তেই আনহাকে ছেড়ে দিল। আনহা নিহানের কাছ থেকে ছাড়া পেয়ে লজ্জায় দৌড়ে রুমে চলে আসলো। নিহান সবার সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হওয়ার কথা বলে আনহার রুমে চলে গেল। নিহান আনহার রুমে গিয়ে দেখে আনহা খাটের এক কোনায় চুপ করে বসে আছে। নিহান আনহার কাছে গিয়ে আনহাকে জড়িয়ে ধরে একেবারে নিজের কাছে টেনে এনে একের পর এক চুমু দিতে থাকে। নিহান আনহাকে আদর করছে। এমন সময় হঠাৎ আনহার ডান হাতের দিকে চোখ যেতেই নিহান থমকে গেল। নিহান দেখতে পেল আনহার হাতে ব্লেড দিয়ে কাটা কয়েকটি দাগ। নিহান আনহার হাত দেখে মনের ভেতরে কেমন জানি খচখচানি শুরু হয়ে গেল। নিহান এক দৃষ্টিতে আনহার হাতের দিকে তাকিয়ে আছে। আচমকা আনহা নিহানের দিকে তাকিয়েই সাথে সাথে আড়াল করে নিল নিজের হাত। এবার নিহান চোখ তুলে আনহার মুখের দিকে তাকালো। নিহান আনহার দিকে তাকিয়ে দেখে আনহার মুখের মধ্যে কেমন জানি মলিন একটা ভাব ফুটে আছে, অসহায়ের মতো তাকিয়ে আছে। আনহা, তোমার হাত ব্লেড দিয়ে এইভাবে কাটলো কেমন করে? তোমাকে কেন বলতে চাবো? এই 2 মাস তো ঠিক মতো খবরও নাও নাই। আমি জিজ্ঞেস করছি হাত কি করে কাটলো? তোমার উপরে রাগ করে কাটছি। আমার উপরে রাগ করে? আমার উপরে এত রাগ হওয়ার কারণ কি শুনি? তুমি প্রথম কয়েকদিনের কাজের জন্য আমার ঠিকমতো খবর নেও নাই, আর তখন আমার অনেক রাগ হয়েছিল। এই জন্য এইভাবে হাত কাটবা? বাদ দাও না এই কথা। ওকে, বাদ দিলাম। নিহান আনহার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে আনহা যে মিথ্যা কথা বলছে। নিহান মনে মনে ভাবছে, আনহার আমার উপরে রাগ করে এইভাবে হাত কাটলো। কই, আমি তো সবসময় আনহার খোঁজ খবর নিতাম। না, আমার মনে হচ্ছে এইখানে অন্য কোনো রহস্য আছে। যেভাবে হোক আনহার মুখ থেকে আমাকে এই রহস্য বের করতেই হবে। তারপরে নিহান এই বিষয়টা মনে মনে রেখেই আনহাকে আদর করতে থাকে। পরের দিন আনহাকে সাথে নিয়ে নিহান বাসায় এসে পড়ে। বাসায় আসার পর থেকেই আনহা কেমন জানি পাল্টে গেছে, আর আগের মতো নিহানের সাথে দুষ্টামি করে না, একদম মনমরা হয়েই থাকে সব সময়। একদিন আনহা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় নিহান এসে আনহাকে পেছন থেকে জড়িয়ে ধরে, কানে হালকা করে কামড় দেয়। এসব কি করছো? দেখছো না আমার বউকে আদর করছি? কথাটা বলি নিহান আনহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওর গলায় চুমু দিতে থাকে। উফ, এখন আমি রান্না করছি তো। রান্না পরেও করা যাবে। পরে করব কেন? এখন তোমাকে আদর করব তাই। আমার হাতে এটা কি দেখছো? দেখছি তো। এটা দিয়ে কি করে? কোনো কিছু রান্না করলে এইটা দিয়ে নাড়াচাড়া করে। এইটা যদি এখন গরম করে তোমার শরীরে লাগিয়ে দেই তাহলে কেমন হবে? ডাকাতনি। এখন লক্ষ্মী ছেলের মতো রুমে গিয়ে শুয়ে থাকো, আর আমি রান্না করে আসছি, পরে তোমাকে ইচ্ছা মতো আদর করব। কথাটা বলে আনহা পেছন দিকে ঘুরে নিহানের ঠোঁটে একটা চুমু দিল। বাবু, তুমি রান্না করো আর আমি পিছন থেকে তোমাকে জড়িয়ে ধরে রাখি। আমাকে জড়িয়ে ধরে রাখতে হবে কেন? আমি কি বাচ্চা? তুমি বাচ্চা। আচ্ছা, ধরে রাখো, কিন্তু কোনো দুষ্টুমি করবে না, বলে দিলাম। আচ্ছা। আনহার রান্না প্রায় শেষের দিকে তখন আনহা নিহানকে বলল, বাবু
যাও তুমি গোসল করে আসো, আমি রান্না শেষ করে তারপর গোসল করব। আমি আর তুমি একসাথে গোসল করব আজকে? না, আমার ভালো লাগছে না। বাবু, তুমি এমন চেঞ্জ হয়েছো কেন? আগে তো তুমি এমন ছিল না। আর তুমি তো আমাকে একসাথে গোসল করার অভ্যাস করিয়েছো। বাবু, আজকে আমার ভালো লাগছে না, কালকে দুজন একসাথে গোসল করব, ওকে? নিহান আনহার কথা শুনে কিছু না বলে মন খারাপ করে ওয়াশরুমের দিকে চলে যায়। নিহান গোসল করছে আর ভাবছে, 2 মাস আগে তো আনহা এমন ছিল না, হঠাৎ কি এমন হলো যে আনহা এমন চেঞ্জ হয়ে গেল? আর আনহা নিজের হাতি বা কাটলো কেন? আর আগে যখন আনহা রান্না করতে যেত তখন যদি আমি ওর সাথে না যেতাম তাহলে তো আনহা রান্নাঘরে যেত না। আর এখন সেই আনহাই আমার কাছে আসে না। যেভাবেই হোক আনহার কি হয়েছে আমাকে জানতেই হবে। নিহান গোসল শেষে বের হচ্ছে, এমন সময় আনহা ওয়াশরুমের দিকে যাচ্ছে। আনহা নিহানকে দেখে জড়িয়ে ধরে নিহানের ঠোঁটে চুমু দিল। বাবু চলো, কোথায়? আমরা একসাথে গোসল করব। আমি তো গোসল করে এসে পড়ছি। তো কি হয়েছে, আমার সাথে আবার গোসল করবা? কিন্তু করতে হবে না আমার সাথে গোসল। কথাটা বলেই আনহা ওয়াশরুমের দিকে চলে যাচ্ছিল। তখনই নিহান পিছন থেকে হাতটা টান মেরে আনহাকে একদম নিজের কাছে এনে, কোথায় যাচ্ছ? তুমি কি অন্ধ নাকি, দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছি? হেঁটে যেতে হবে না তোমার। তাহলে কি উড়ে উড়ে যাব? না, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। বলে নিহান আনহাকে কোলে উঠিয়ে নিল। আনহাও নিহানকে জড়িয়ে ধরে হাত দিয়ে মাথাটা নিচে নামিয়ে নিহানের মুখে চুমু দিতে থাকে। আনহার এরকম স্পর্শে নিহান তো প্রায় দিশেহারা হয়ে যাচ্ছে। নিহান আনহাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আনহাও নিহানের আদরের সাথে তাল মিলিয়ে আদর করে যাচ্ছে। এভাবে তারা গোসল করে টাওয়াল জড়িয়ে বের হয়। আনহা আয়নার সামনে বসে সাজছে আর গুনগুন করে গান গাচ্ছে। নিহান হঠাৎ কোথা থেকে জানি এসে আনহাকে পিছন থেকে জড়িয়ে ধরে কানের গোড়ায় হালকা করে কামড় দিল। এই ছাড়ো, সবসময় কিন্তু এসব ভালো লাগে না। আমি কি সবসময় এইসব করি? তুমি সারাক্ষণই তো এসব করো, তারপরও তোমার শখ মিটে না। তুমি আমার জীবনে এমন একজন যাকে আমি সারাদিন আদর করলেও আমার শখ মিটবে না। সাহেব, হইছে তো, এত রোমান্টিক হলে তো সমস্যা। কি সমস্যা? এখন না, রাতে বলবো। কথাটা বলেই আনহা মুচকি হাসি দিয়ে উঠে চলে যাচ্ছিল। তখন নিহান আবার পেছন থেকে বলল, কোথায় যাচ্ছ? বাবু, অনেক ক্ষুধা লাগছে, তাই খাবার রেডি করতে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি চলে আসো। তুমি যাও, আমি আসছি। আনহা খাবার টেবিলে গিয়ে খাবার সাজালো। এর মধ্যেই নিহান চলে আসে। নিহান বসার সাথে সাথেই আনহা একটা প্লেটে খাবার নিয়ে নিহানের দিকে হাত বাড়িয়ে দেয়। নিহানও আনন্দে খেয়ে নিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজন রুমে এসে শুয়ে গল্প করতে থাকে। গল্প করার মাঝে নিহান আনহাকে জড়িয়ে ধরে কাছে টেনে ঠোঁটে হালকা করে স্পর্শ করে। আনহাও নিহানকে কাছে টেনে নেয় আর দুজন পাড়ি দেয় ভালোবাসার সাগরে। আনহা নিহানকে আদর করতে করতে ঘুম পাড়িয়ে দেয়। নিহানও তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে আনহা নিজের ভুলের জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আনহা মনে মনে ভাবতে থাকে, নিহান, তুমি আমাকে যখন বাবার বাসায় রেখে আমেরিকা চলে যাও, এরপর থেকে আমার সাথে অনেক খারাপ কিছু হয়ে গেছে যা আমি তোমাকে বলতেও পারছি না। আল্লাহ, আমি আর এভাবে থাকতে পারছি না। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি আজ তাকেই আমি ঠকাচ্ছি। এইসব কথা ভেবেই আনহা হালকা শব্দ করে কান্না করে দেয়। আনহার কান্নার শব্দ পেয়ে নিহান চোখ মেলে তাকিয়ে দেখে আনহার চোখে পানি। নিহান আনহার চোখে পানি দেখে তাড়াতাড়ি উঠে বসে। আনহা, এই বাবু, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? নিহানের কথা শুনে আনহা দ্রুত চোখের পানি মুছে ফেলে। আরে তেমন কিছু হয়নি, চোখে কি জানি গেছে, আর এই জন্যই চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি স্পষ্ট তোমার কান্নার শব্দ শুনেছি। বাবু, আমাকে বলো না কি হয়েছে তোমার? আরে বললাম তো কিছু হয় নাই। আমি কয়েকদিন যাবৎ তোমার ব্যবহারে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। কয়েকদিন ধরে না, আমি আমেরিকা থেকে আসার পরে থেকে দেখছি তুমি কেমন মনমরা হয়ে থাকো। আমার সাথে আর আগের মতো মিশো না। এক কথায় তুমি আর আগের মতো নাই। আনহা, আমি আমেরিকা যাওয়ার পরে কি হয়েছে যার জন্যে তুমি এমন চেঞ্জ হইছো? নিহান, এইসব কি বলছো তুমি? আমার এখন ভালো লাগছে না। কথাটা বলেই আনহা কম্বল টেনে নাকে মুখে দিয়ে শুয়ে পড়ল।
নিহান আর কিচ্ছু না বলে আনহাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নিহান শুয়ে শুয়ে ভাবছে, আনহা কেন এসব ঘটছে? 2 মাস আগে তো আমার আনহা এমন ছিল না, তাহলে এখন কি এমন হলো যার কারণে আনহা এমন হয়ে গেছে? 2 মাসের মধ্যে কি মানুষ এতটাই নীরব হয়ে যেতে পারে? আনহা তো আগে অনেক চঞ্চল ছিল, সব সময় আমার সাথে খুনসুটিতে মেতে থাকতো। আনহাও তো বলছে না ওর কি হয়েছে। তাহলে কি করে জানবো আনহার এই নীরব হয়ে যাওয়ার কাহিনী? পরদিন দুপুরবেলা আনহা আনমনে হয়ে রান্নাঘরে রান্না করছে আর ভাবছে, না, নিহানকে আর ঠকানো যাবে না। একদিন না একদিন তো নিহান সবকিছু জানতে পারবে, তখন তো আমাকে আরো নিহান ঘৃণা করবে। না না, নিহান আমাকে ঘৃণা করবে, এইটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নিহানকে আমি অনেক ভালোবাসি, আর নিহানকে এই কথা বলার আজকেই একটা উপযুক্ত দিন। যাই হোক, আজকে যে করেই হোক আমি নিহানকে সব সত্যি কথা বলে দেব। আনহাও দৌড়ে বেডরুমে গিয়ে নিহানের কাঁধে মাথা রেখে নিহানের চোখের দিকে এক মনে তাকিয়ে, আমিও তো সবসময় খুব স্বাভাবিক ছিলাম, চঞ্চল ছিলাম, সদা হাসি খুশি মিশুক মেয়ে ছিলাম, কিন্তু যেদিন তুমি আমাকে বাবার বাসায় রেখে আমেরিকা যাও, সেদিন থেকে আমার জীবনটা একদম পাল্টে গেছে। জানো নিহান, আমার না একটা খুন করার ইচ্ছে ছিল। ওই খুনটা করে আমি ফাঁসিতে ঝুলতেও কষ্ট পেতাম না। আনহা, এসব কি বলছো তুমি? আমার কথা এখনো শেষ হয়নি, আর আজকে অনেক কষ্টে আর একটা কারণে তোমাকে এই কথাগুলো বলছি। আচ্ছা বলো। তোমাকে সরাসরি এই কথাগুলো বলতেই আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কথাগুলো তোমার জানা অনেক দরকার। তাহলে শোনো। যেদিন তুমি বাসায় রেখে এলে, ওই দিনই বড় আপু আর দুলাভাই আমাদের বাসায় আসে। পরের দিন বাসা একদম ফাঁকা ছিল। আপুর নাকি বেবি হবে, তাই আম্মু ডাক্তারের কাছে গেছে আপুর সাথে, আর আব্বু অফিসে। আমার দুলাভাই আমাকে বাসায় একা পেয়ে কোনো কথাবার্তা নেই, আচমকা জোর করে জাপটে ধরলো। আমি কিছুই বুঝলাম না। তুমি তো জানো আমি ইরফান ভাইকে ভাইয়া বলেই ডাকতাম, কোনো দিন দুলাভাই পর্যন্ত ডাকি নাই। আমার বড় ভাই নাই, তাই আমি ইরফান ভাইকে আমার আপন ভাইয়ের মতোই দেখতাম। আর এই শয়তানটা আমার সাথে সেদিন যা করলো নিহান, আমি আমার সর্বশক্তি দিয়ে লোকটার সাথে লড়াই করেছিলাম, কিন্তু লোকটার নোংরা কুৎসিত হাত আমার সারা শরীর এলোমেলো ভাবে ছুঁয়ে দিচ্ছিল। নিহান, আমি আর বলতে পারছি না, আমার ভীষণ কান্না পাচ্ছে। তুমি এই কথা বাসার কাউকে বললে না কেন? আর তখন আমাকেই বা ফোনে বললে না কেন? তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলার সাহসটা পাইনি। জানো আমি আরো বেশি কষ্ট কখন পেয়েছি? কখন? আমি আপুকে যখন এই কথাগুলো বললাম, আপু সব শুনে আমার হাতে পায়ে ধরে বলল, বোন তুই কাউকে এসব বলিস না, আমি নিজে ইরফানের বিচার করব, ওকে আমি রেহাই দিব না। তবে দুলাভাইরা কিন্তু শালিদের সাথে একটু একটু দুষ্টামি করেই থাকে, তোর সাথে মনে হয় তেমন কিছুই করেছে। জানো সেদিন আপুর কথায় আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। নিজের মায়ের পেটের বোনের কথা শুনেই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আর তাই তোমাকে তখন কথাটা বলতে পারিনি। জানো সেদিন আমি কষ্ট কমাতে জীবনে প্রথম ব্লেড দিয়ে হাত কাটি। আমি ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। রিহান তুমি তো জানো আমি রক্ত দেখে অনেক ভয় পাই। তোমার আমানত আমি পবিত্র রাখতে পারিনি বলে ইচ্ছা মতো রাগের মাথায় ব্লেড দিয়ে হাত কাটি। জানো রিহান, আমার হাতে ব্লেড দিয়ে কাটা সকল দাগ ওই হারামের লালসা আর আমার শরীরের ভোগ করার সাক্ষী। আনহা, তুমি না বললে আজকে এই কথাটা বলার একটা কারণ আছে? কি কারণ আমাকে বলো। বলছি, আজ ইরফান হারামিটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমার এক বিন্দুও কষ্ট হচ্ছে না, বরং রাগ হচ্ছে ঈশা আপুর উপর। এই মেয়েটার কেন ইরফানের মতো একটা পিশাচকে বিয়ে করতে গেল? আর ওই ইরফানের বেবিটাও এখন ঈশা আপুর পেটে। আনহা কথাটা অনেক রেগেই বলেছে। নিহান আনহার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে আনহা অনেক রেগে গেছে। আনহার সব কথা শুনে নিহানের একটুও রাগ হচ্ছে না, বরং সত্যিটা জানার পরে আগের থেকে ভালোই লাগছে। আর এই ভুল তো আনহা করেনি, তাহলে শুধু শুধু আনহাকে শাস্তি দেওয়াটা ঠিক না। যে ভুল করেছে আজকে আল্লাহ তাকে শাস্তি দিয়েই দিয়েছে। আনহা, তুমি আর এসব নিয়ে ভেবে কষ্ট পেও না। আমি তোমাকে একটু ভুল বুঝি নাই। তোমার সাথে যা হয়েছে আল্লাহ তার বিচার করেছে। বলেই আনহা নিহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। নিহান 2 হাত দিয়ে আনহাকে জড়িয়ে ধরল। মাঝরাতে, এই ছেলে চলো না ছাদে যাই, তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখবো আমি।
আনহার কথাটা শুনে নিহানের অনেক ভালো লাগছে, কারণ আগে আনহা প্রায় সময় নিহানকে এরকম আবদার করত, কিন্তু আজকে অনেক দিন পরে এরকম আবদার করায় নিহানের অনেক বেশি ভালো লাগছে। তাই নিহান আর না করতে পারল না। তুমি ছাদে গিয়ে বসো, আমি চা বানিয়ে আসছি। আচ্ছা। নিহান ছাদে চলে আসলো। নিহান ছাদে এসে দেখে আজকে অনেক সুন্দর চাঁদ উঠেছে, আর চাঁদের জ্যোৎস্নায় চারদিক আলোকিত হয়ে আছে। কিছুক্ষণ পর আনহা আসলো, নীল শাড়ি আর কপালে একটা নীল টিপ পরে। আনহাকে অনেক সুন্দর লাগছিল। নিহান তো আনহার উপর থেকে চোখ সরাতেই পারছিল না। আনহাকে একদম নীল পরীর মতো লাগছে। এইভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখি। আনহা নিহানের পাশে বসলো। নিহান এখনো আনহার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, তুমি কি একসাথে দুইটা চাঁদ কখনো দেখেছো? আমার জানা মতে চাঁদ তো একটা, তাহলে দুইটা দেখবো কি করে? এই যে আমার পাশেই আরেকটা চাঁদ দেখতে পাচ্ছি। নিহানের কথা শুনে আনহা লজ্জায় লাল হয়ে নিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিহান চায়ের কাপটা পাশে রেখে আনহাকে কোলে তুলে সোজা বেডে চলে গেল। আমাদের গল্পগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর গল্পটি কেমন হলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।